আজকে আমাদের পড়াশোনা বাংলার মধ্যযুগ নিয়ে। মানে মেইনলি বাংলায় যে মুসলিম শাসন যেভাবে শুরু হয়েছিল সেই মুসলিমদের শাসন নিয়েই আজকে আমাদের পড়াশোনা। তো এর আগে আমরা শুরুতে জনপদ পড়েছি। জনপদে আলাদা আলাদা শাসক ছিল। এরপরে প্রাচীন বাংলার শাসন বলতে আমরা শুরু করেছিলাম যেটা যে আমাদের মৌর্য, দেন আমাদের তারপরে যে শাসনগুলো আসছে গুপ্ত, গৌড়। সো এই শাসনগুলোর শেষে আমরা এখন বাংলার মধ্যযুগে প্রবেশ করেছি। সো এইখানে আমাদের শাসনটা শুরু হয়েছে তুর্কি শাসনের মাধ্যমে। মেইনলি আমরা জানি 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে। আগে পরাজিত করে সেন শাসক লক্ষণ সেনকে পরাজিত করে, এবং এর মাধ্যমেই বাংলায় তুর্কি শাসন বা আমাদের বাংলার মধ্যযুগে যে মুসলিম শাসন সেটা শুরু হয়। এইটা তো আমরা বললাম ভাই বাংলার হিসেবে। তো বাংলায় মুসলিম শাসন শুরু হয়েছে কার মাধ্যমে? 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে। কিন্তু উপমহাদেশে সর্বপ্রথম কোন মুসলিম শাসক এসেছিলেন বা কার মাধ্যমে উপমহাদেশে মুসলিম শাসন শুরু হয়েছে, এটা জানতে হলে ভাই আমাদের জানতে হবে যে একটা সময় মুহাম্মদ বিন কাসিম নামে একজন সিন্ধু জয় করেছিলেন। মোহাম্মদ বিন কাসিম, সে হলো 712 খ্রিস্টাব্দে সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে অভিযানে সে সিন্ধু জয় করে। তো এর মাধ্যমে উপমহাদেশে মুসলিম শাসন বা উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে। তো উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে কার মাধ্যমে? মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে। কখনোই কিন্তু এটা বললেন না যে ভাই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে আসছে আমাদের কি? আসছে আমাদের বাংলায়। কিন্তু উপমহাদেশে আসছে কার মাধ্যমে? উপমহাদেশে আসছে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে। সে কার কি ছিল? সে ভাই এই জায়গায় অনেক কিছু কথা বলা আছে যে ভাই উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজত্বকালে মুসলমানদের বিজয় অভিযান শুরু হয়। ওনার সেনাপতি কে ছিলেন? মুসা বিন নুসাইর, যে সমগ্র উত্তর আফ্রিকা দখল করে বা জয় করে। আর তারিক যে হলো কি করে? স্পেন জয় করে। সো খলিফা ওয়ালিদের রাজত্বকালে হাজ্জাজ বিন ইউসুফ পূর্বাঞ্চলীয় প্রদেশসমূহের শাসনকর্তা নিযুক্ত হন। তখন তিনি তার জামাতা মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে অভিযানে প্রেরণ করে। এরপরে সেখানে দাহির পরাজিত হয় এবং উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে। তো উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে কার মাধ্যমে? ভাই মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে। এরপরে আমরা যে এখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কথা বলতেছি, সে কিভাবে বাংলায় আসলো? তার আসার পিছনে একটা যুদ্ধের ভূমিকা আছে, সেটা হলো তরাইনের যুদ্ধ। ভেরি 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 ইম্পর্টেন্ট। ভারতে বা উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটছে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে, কিন্তু সে মারা যায় খুব দ্রুতই, তার অকাল মৃত্যু হয়। এর কারণে এই জায়গায় ইসলাম একটি রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা হয় না। ইসলামকে রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে আমাদের এই তরাইনের যুদ্ধ ইম্পর্টেন্ট। এটা দুইটা যুদ্ধ হয়েছিল, তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। প্রথম দফায় মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান এদের মধ্যে যে যুদ্ধটা হয়, এখানে মোহাম্মদ ঘুরি প্রথমে পরাজিত হন এবং স্বদেশ প্রত্যাবর্তন করেন 1191 খ্রিস্টাব্দে। পরবর্তীতে 1192 খ্রিস্টাব্দে তিনি আবার ফিরে আসেন এবং জয়লাভ করেন পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে। এবং এর মাধ্যমেই উপমহাদেশে বা ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এবং মনে রাখবেন, এই যে তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর এই মোহাম্মদ ঘুরি সে নিজের উপমহাদেশের শাসনভার সেনাপতি কুতুবুদ্দিন আইবেকের উপর দিয়ে চলে যায়। সে কুতুবুদ্দিন আইবেকের উপর এই দিল্লির শাসনভারটা বা উপমহাদেশের যে শাসনভার সেটা প্রেরণ করে সে গজনি প্রত্যাবর্তন করেন। এবং এই কুতুবুদ্দিন আইবেক সে কি করে? সেই হলো ভাই আমাদের এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আছে, ওনার কাছে বা ওনাকে প্রেরণ করে বাংলায়। কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? লক্ষণ সেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ঠিক আছে। তো এখানে শুরু হয়েছে কিভাবে? শুরু হয়েছে ভাই আমাদের একদম শুরুতে, সেই 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম উনি আসছিলেন। উনি ভাই সিন্ধু জয় করছেন, বাট অকাল মৃত্যুর কারণে সে রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। পরবর্তীতে মুসলমান শাসনের জন্য তরাইনের যুদ্ধ হয়। তরাইনের দুইটা যুদ্ধ আছে, তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ। সেখানে ভাই প্রতিপক্ষ কারা ছিল? মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান। 2 বছরের যুদ্ধ হয়, একটা 1191, একটা হলো 1192। তো এই জায়গায় প্রথমবার ঘুরি হারে, পরের বার চৌহান হারে। সো যখনই ঘুরে জয় হইলো, এর মাধ্যমে উপমহাদেশে আমাদের মুসলিম শাসন শুরু হইল। ওকে। সো মনে রাখবা, আমরা কিন্তু যখন বাংলার শাসনগুলো পড়বো, জিনিস মনে রাখবা যে বাংলার মধ্যযুগ বলতে আমরা এই বাংলা অঞ্চলের কথা বলতেছি। এই বাংলায় একটা সেপারেট শাসনের ব্যাপারে আমরা পড়তেছি। সম্পূর্ণ ভারত উপমহাদেশ নিয়ে আমাদের ভাই পড়া না। সম্পূর্ণ ভারত উপমহাদেশ নিয়ে আমাদের মেইনলি পড়তে হয় মুঘল শাসন আমল পড়তে গেলে। অন্যান্য সময় আমাদের সম্পূর্ণটা লাগে না।
বাট এটার ক্ষেত্রে তোমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার, এর জন্য এটা শোনাইলাম। বাট মেইনলি যখন তোমরা পড়বা তখন জাস্ট এই যে এই ফ্লোতে পড়বা। কারণটা কি? কারণটা হলো যে আমরা যখন পড়ি, যখন আমরা উপমহাদেশ এবং বাংলা একসাথে পড়ি, তখন আমাদের জগা খিচুড়ি পেকে যায়। জগা খিচুড়ি যাতে না বাঁধে এর জন্য আমরা এই সিরিয়ালে পড়বো। তো সর্বপ্রথম আমাদের পড়াটা কি? তুর্কি শাসন। তো তুর্কি শাসন শুরু হয়েছে কার মাধ্যমে? ইকতার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। সে কে ছিল? সে ছিল একজন তুর্কি বীর, যাকে কে পাঠাইছে? কুতুবুদ্দিন আইবেক। এবং কুতুবুদ্দিন আইবেক কে ছিল? মোহাম্মদ ঘুরির সেনাপতি। এবং এই কুতুবুদ্দিন আইবেক সে হলো দিল্লি শাসন করত। তার মাধ্যমে মানে তার অনুমতি নিয়ে ইকতার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এবং তিনি বাংলার রাজধানী লক্ষণাপতিতে বা গৌড়ে স্থাপন করেন। এখন একটা জিনিস আপনার আমার জানার আছে যে ভাই, তুর্কি শাসন যখন ছিল তখন বাংলা কিন্তু কোনো স্বাধীন শাসক ছিল না। বাংলায় কোনো স্বাধীন শাসক ছিল না। এই যে ভাই ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বলি ভাই, এরপরে যারা যারা ছিল এরা সবাই ছিল দিল্লি সুলতানাত বা দিল্লির মাধ্যমে নিয়োগকৃত বাংলায় এমন শাসক। এটার মাধ্যমে কি হয়েছে যে ভাই, যখন এরা আলাদাভাবে দিল্লির দ্বারা শাসিত হইতো, এরা চেষ্টা করতো ভাই স্বাধীন হওয়ার জন্য। তো স্বাধীন হওয়ার জন্য এরা ঘন ঘন বিদ্রোহ করতো। স্বাধীন হওয়ার জন্য এরা ঘন ঘন বিদ্রোহ করত। এর কারণে দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বাংলার নাম দিয়েছিল বুলগাকপুর বা বিদ্রোহের নগরী। ওকে, তো এই জায়গায় আমাদের বাংলায় তুর্কি শাসনের দুইটা পর্যায় ছিল, একটা হলো খলজি শাসন, একটা হলো দাস বা মামলুক বংশের যে শাসন। খলজি শাসন কে করছে ভাই? এই যে ইকতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এবং পরবর্তীতে আবার আলাউদ্দিন খলজি নামে একটা নাম পাবা। এবং দাস শাসনের এটা কি ভাই? দাস শাসন করছে কে? ভাই ইকতার খলজির মৃত্যুর পরে বাংলা দিল্লির অধীন হয় এবং 1227 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত 15 জন শাসক বাংলা শাসন করেন। ওকে, এবং বাংলার প্রথম তুর্কি শাসক ছিলেন কে? দিল্লির সুলতান ইলতুৎমিশের পুত্র নাসিরউদ্দিন মাহমুদ। মনে রাখবা, এই সুলতান ইলতুৎমিশের কন্যাই কিন্তু এই সুলতান ইলতুৎমিশের কন্যাই কিন্তু সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়াটাকে, সুলতানা রাজিয়া হলো এই যে আমাদের দিল্লি বা উপমহাদেশের সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী। ভেরি 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 ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে দিল্লির সিংহাসনে আরোহণ করা প্রথম মুসলিম মুসলিম নারী কে? কে? সুলতান রাজিয়া। সে কে ছিল? ইলতুৎমিশের কন্যা। ঠিক আছে, সে কত সালে এটা করে? 1236 খ্রিস্টাব্দে। ওকে, সো তুর্কি শাসনের ব্যাপারে এইটাই, যে দুইটা পর্যায়ে ছিল, একটা হলো খলজি শাসন আর একটা হলো মামলুক বা দাস শাসন। এরপরে তুর্কি শাসনের পরে কি আসবে? তুর্কি শাসনের পরে আসবে স্বাধীন সুলতানি শাসন। তো এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি তিনি কবে বাংলায় প্রবেশ করেন? তিনি যখন বাংলায় প্রবেশ করেন, তিনি মেইনলি সিলেটের ওই দিক দিয়ে প্রবেশ করেন। সিলেটে তখন একজন শাসক ছিল, তার নাম ছিল গৌর গোবিন্দ। এই গৌর গোবিন্দকে পরাজিত করতে আমাদের শামসুদ্দিন ফিরোজ শাহ সুলতান, শামসুদ্দিন ফিরোজ শাহের সৈন্যদল দুইবার সিলেট জয় করার চেষ্টা করছে, বাট ব্যর্থ হয়েছে। দেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি তিনি যখন শামসুদ্দিন ফিরোজ শাহের সৈন্যদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন, ঠিক সেই সময় গৌর গোবিন্দ এই জায়গায় পরাজিত হন এবং জঙ্গলে গিয়ে নির্বাসনে যায়। এবং তখন এই সিলেট মুসলমানদের অধিকারে আসে। এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার মৃত্যু অবধি সিলেটে অবস্থান করেন এবং তিনি এই অঞ্চলে ইসলামের বিস্তার এর অগ্রনায়ক। মনে রাখবেন, এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহপরান এই দুজনের মাঝারি কোথায় অবস্থিত? সিলেটে অবস্থিত। এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা ইনফরমেশন এবং এটা খুবই সিগনিফিকেন্ট একটা প্লেস। যখন তুমি দেখবা যে ভাই নির্বাচন আসে, ইলেকশন আসে, তো ইলেকশনের আগে আগে সব দলই, মেইনলি আওয়ামী লীগ এবং বিএনপি, দুই দলই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে সিলেট থেকে, এবং এটার কারণ হলো এইটা। ওকে, সো এখন আমাদের বাংলার যে স্বাধীন সুলতানি শাসন। সো বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ফখরুদ্দিন মোবারক শাহ। ভেরি 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 ইম্পর্টেন্ট ইনফরমেশন। প্রথম স্বাধীন সুলতান কে ছিল? ফখরুদ্দিন মোবারক শাহ। এরপর ভাই শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি 1352 সালে পুরো বাংলা অধিকার করেন। এই যে আমাদের ফখরুদ্দিন মোবারক শাহ, তিনি পুরো বাংলা অধিগ্রহণ করতে পারছিলেন না। এটা করছে সর্বপ্রথম কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। এবং তার রাজত্বকালে বাঙালিরা সর্বপ্রথম একটা জাতি হিসেবে আত্মপ্রকাশ করে এবং ইলিয়াস শাহ বাংলার রাজধানী গৌড় থেকে পান্ডুয়া নগরীতে স্থানান্তর করেন। এরপর আসে সিকান্দার শাহ। সিকান্দার শাহ নিয়ে যে প্রশ্নটা আসে যে ভাই, আদিনা মসজিদ এবং দিল্লির কোতোয়ালি দরজা নির্মাতা কে বা কার আমলে এটা নির্মাণ হয়? এই সিকান্দার শাহর আমলে। সো পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ কার আমলে? সিকান্দার শাহ। এরপরে ভাই আমাদের গিয়াসউদ্দিন আজম শাহ, যিনি হলো ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান। তার সাথে পারস্যের কবি হাফিজের পত্রালিপি হতো এবং তার সময়ে শাহ মোহাম্মদ শগীর ইউসুফ জুলেখা রচনা করেন
এবং কৃত্তিবাস ওঝা রামায়ণ বাংলায় অনুবাদ করেন। ভেরি 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 ইম্পর্টেন্ট যে ভাই ইউসুফ জুলেখার রচয়িতাকে ভাই শাহ মোহাম্মদ শগীর। কার আমলে এটা করা হয়েছে? ভাই গিয়াসউদ্দিন আজম শাহ। রামায়ণ বাংলায় অনুবাদ করে কি? কৃত্তিবাস ওঝা। এবং এটা কার আমলে হয়েছে? গিয়াসউদ্দিন আজম শাহ। ওকে। এরপরে জালালউদ্দিন মোহাম্মদ শাহর ব্যাপারে, যে উনি ছিলেন রাজা গণেশের পুত্র, তিনি খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেছিলেন। এরপরে বাংলায় স্বাধীন সুলতানি শাসনের মধ্যে আলাউদ্দিন হোসেন শাহ, যার আমলটাকে বলা হয় ভাই স্বর্ণযুগ। বাংলায় যে মুসলমান শাসন, এর মধ্যে স্বর্ণযুগ ছিল আলাউদ্দিন হোসেন শাহর আমলটা, এবং তিনি ছিলেন বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি গৌড়ের রাজধানী কোথায় নিয়ে যান ভাই? একডালাতে নিয়ে যান। সো আলাউদ্দিন হোসেন শাহর রাজধানী কোথায় ছিল? একডালা। এবং তার রাজত্বকালেই বৈষ্ণব আন্দোলন হয়। কোন আন্দোলন? বৈষ্ণব আন্দোলন, যেটার হিরো কে ছিল ভাই? শ্রী চৈতন্য দেব। এবং তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেন, যেটার একটা অন্যতম কেন্দ্র ছিল কি? বৃন্দাবন। মেইনলি এটা শুরু হয়েছিল নদিয়া থেকে, পরবর্তীতে এটার কেন্দ্র হয়ে ওঠে বৃন্দাবন। এবং তার পৃষ্ঠপোষকতায় বাংলায় মহাভারত রচনা করেন কে? কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দী। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। তার কি কি উপাধি ছিল? বাংলার আকবর, নৃপতি তিলক, জগৎভূষণ, কৃষ্ণাবতার। এবং গৌড়ের ছোট সোনা মসজিদ, যেটা এখন বর্তমানে কোথায় আছে? চাঁপাইনবাবগঞ্জ। এবং গুমতিদার আলাউদ্দিন হোসেন শাহের দুটি বিখ্যাত কীর্তি। মেইনলি অনেক সময় প্রশ্ন আসে ভাই ছোট সোনা মসজিদটা কোথায় অবস্থিত? ভাই চাঁপাইনবাবগঞ্জে। কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। তারপরে নাসিরউদ্দিন নুসরাত শাহ। নাসিরউদ্দিন নুসরাত শাহের আমলে গৌড়ে বড় সোনা মসজিদ তৈরি হয়, রাজশাহীর বাগা মসজিদ, কদম রসুল ভবন এবং বাগেরহাটের মেঠা পুকুর। এবং গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, যিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন সুলতান। সো ইম্পর্টেন্ট ইনফরমেশন কি কি আমরা বললাম সেটা ভালোভাবে খেয়াল করবা। তবে আমাদের ফখরুদ্দিন মুবারক শাহ, যিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান, এবং আজকে শেষ সুলতানকে গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ। এবং এরপরে আমাদের আফগান শাসন আসে। আফগান শাসন আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বারো ভুইয়া এবং মুঘল শাসনামল। বারো ভুঁইয়া এবং মুঘল শাসনামল যখন তুমি পড়তে যাবা, যখন তুমি বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীরের কথা পড়বা, তখন তোমার এই জায়গায় বারো ভুঁইয়ার সাথে ইনফরমেশনে কনফ্লিক্ট হবে। সো এইটা করা যাবে না। যখন পড়বা বাংলা একদম আলাদা পড়বা, মুঘল শাসনামল আলাদা, দুইটা একসাথে পড়া যাবে না। তো মনে রাখবা যে ভাই আমাদের আফগান শাসনের পরে যে জিনিসটা, যে আমাদের জমিদারি শাসন ছিল, বাংলায় জমিদারি শাসন ছিল, অনেকগুলো জমিদার ছিল। 12 মানে কিন্তু 12 জন বোঝায় না। 12 মানে কিন্তু 12 জন বোঝায় না, একের মানে 12-র অধিক মানে অনেক, এটা বোঝাইতে 12। তো 12 ভূঁইয়ার ক্যারেক্টারিস্টিক্স কি ছিল? যে ভাই এরা আলাদা আলাদা জমিদারের অঞ্চল ছিল, কিন্তু যখন শত্রুর মোকাবেলা করতে হতো, স্পেশালি আকবরের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এরা সবাই এক হয়ে যেত। এবং এদের নেতা কে ছিল ভাই? ঈসা খাঁ। ঈসা খাঁ ছিল এদের নেতা। মনে রাখবা যে ভাই মুঘলরা সবকিছু করতে পারলেও এই ঈসা খাঁরে পরাজিত করতে পারে নাই। কখনোই ঈসা খাঁরে পরাজিত করতে পারে নাই। পরবর্তীতে ঈসা খাঁর মৃত্যুর পর যখন মুসা খাঁ আসে, সেই মুসা খাঁ পরাজিত হলেও ঈসা খাঁ কিন্তু কখনো পরাজিত হয় নাই। সো এদের অধিকৃত এলাকাটা জাস্ট একবার রিডিং দিবা যে ভাই কার অধিকৃত এলাকা কোনটা। ওকে। এখন ঈসা খাঁর ব্যাপারে একটু পড়তে হয়, যেহেতু বারো ভূঁইয়ার তিনি নেতা ছিলেন। তো বারো ভূঁইয়ার নেতা যে ঈসা খান, তিনি 1229 থেকে 1299 মানে 1529 থেকে 1599 পর্যন্ত শাসন করছিলেন। তিনি ছিলেন বারো ভূঁইয়াদের নেতা। এবং ঈসা খাঁর সময় রাজধানী কোথায় ছিল? সোনারগাঁতে ছিল। কোথায় ছিল? সোনারগাঁ। এবং তার মধ্যে ছিল মসনদে আলা। মুসা খাঁর উপাধিও আমাদের মসনদে আলা বলা যায়। এবং এই যে মুসা খাঁ, ঈসা খাঁর মৃত্যুর পরে তিনি বারো ভূঁইয়াদের নেতা হন, এবং ওনার সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। মনে রাখবা যে ভাই এই যে মুসা খাঁ, উনি পরাজিত হয়েছিলেন সুবেদার ইসলাম খানের কাছে। সুবেদার ইসলাম খানের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। এছাড়াও তিনি আরো মানে পরাজিত হয়েছিলেন মদন সিং এর কাছে, কিন্তু পরবর্তীতে তিনি হার মানেন নাই। পরবর্তীতে একদম সে হার মানছে ইসলাম খাঁ যখন আসছে। এবং ইসলাম খাঁ ছিলেন আমাদের মুঘলদের সুবেদার। ওকে। সো আমাদের এই বারো ভূঁইয়াদের পতনের মাধ্যমেই শুরু হইলো ভাই আমাদের এই জায়গায় মুঘল শাসনামল, বাংলায় মুঘল শাসনামল। সো বাংলায় মুঘল শাসনামল কিন্তু বারো ভূঁইয়ারা আটকায় রাখছিল, অনেক দিন আটকায় রাখছে। কিন্তু পরবর্তীতে অনেক আটকায় রেখেও তারা পারলো না, লাস্টে ইসা মানে সুবেদার ইসলাম খাঁর মাধ্যমে তাদের এই বারো ভূঁইয়াদের শাসন শেষ হয়। এবং বাংলার এই মুঘল শাসন দুইটা পর্বে বিভক্ত, একটা হলো সুবাদারি আমল আর একটা নবাবী আমল। সুবাদারি আমল কি? যে ভাই সুবাদার নিয়োগ করা হইতো ইসের থেকে, আমাদের যেই দিল্লি ছিল, দিল্লি থেকে সুবাদার নিয়োগ করা হইতো। তো প্রথম সুবাদার কে ছিল? প্রথম সুবাদার ছিল ইসলাম খাঁ, সুবাদার ইসলাম খাঁ, যিনি 1610 সালে বারো ভূঁইয়াদের দমন করে বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন। এবং তিনি কিন্তু বাংলা মানে এই বাংলার রাজধানী স্থাপন করে ঢাকায়। এবং এটা কার সময়? সম্রাট জাহাঙ্গীর। আকবর কিন্তু ব্যর্থ হয়েছিল বারো ভূঁইয়াদের হারাইতে, জাহাঙ্গীরের সময় সুবাদার ইসলাম খান সফল হয়েছিল। নবাবী শাসন। নবাবী শাসন হলো ভাই 1717 থেকে 1757 পর্যন্ত আমরা জানি।
যে ভাই প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ এবং বাংলার শেষ নবাব আমাদের সবার কাছে পরিচিত পরিচিত সিরাজউদ্দৌলা। ওকে, ওকে। এখন আমরা একটু সুবাদারি শাসন আমলে কে কে শাসক ছিল সেটার ব্যাপারে জানবো, এবং নবাবী শাসনে কে কে শাসক ছিল এটার ব্যাপারে জানবো। সুবেদারি শাসনের সর্বপ্রথম শাসক ছিল ইসলাম খাঁ, যিনি বাংলায় নিযুক্ত প্রথম সুবেদার। তিনি ঢাকাকে সর্বপ্রথম রাজধানী মর্যাদা দেন। ঢাকা কিন্তু মোট 5 বার রাজধানী হয়েছে, এটা আমরা পরে পড়বো একদিন যে ভাই 5 বার রাজধানী হয়েছে কখন কখন। তিনি 12 ভূঁইয়াদের দমন করেন, ধোলাই খাল খনন করেন, নৌকা বাইচে প্রচলন করেন। শাহজাদা সুদা, যিনি ছিলেন একজন সুলতানের পুত্র, সো তিনি হলো চকবাজারের বড় কাটরা এবং ধানমন্ডি ঈদগাহ ঘাট নির্মাণ করেন। মীর জুমলা, যিনি হলো ঢাকা গেটের প্রতিষ্ঠাতা। তিনি কিন্তু একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল যে ঢাকা গেটের প্রতিষ্ঠাতা কে, মীর জুমলা, যিনি ছিলেন একজন সুবেদার, যিনি 1660 সালে রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং ঢাকা গেট নির্মাণ করেন ঢাবির দৌল চত্বর সংলগ্ন। এরপর আসে শায়েস্তা খান। তিনি 2 দফায় শাসন করছে, 64 থেকে 78 এবং 79 থেকে 88। যিনি চট্টগ্রাম থেকে মগ জলদস্যুদের বিতাড়িত করেন, চট্টগ্রাম থেকে মগ জলদস্যুদের বিতাড় করেন এবং চট্টগ্রামের নামকরণ করেন ইসলামাবাদ। চট্টগ্রামের নামকরণ ইসলামাবাদ কে করছে? শায়েস্তা খান। কে করছে? শায়েস্তা খান। শায়েস্তা খান কাদেরকে শায়েস্তা করছে ভাই? মগ জলদস্যুদের শায়েস্তা করছে। এবং তার আরো কিছু নির্মাণ আছে, 7 গম্বুজ মসজিদ, যেটা আছে কোথায়? যেটা আছে, সরি, মোহাম্মদপুরে। 7 গম্বুজ ইসে, এই 7 গম্বুজ মসজিদ কোথায় আছে? মোহাম্মদপুরে, ঢাকায় আর কি। ছোট কাটরা এবং লালবাগের কেল্লা, যেটা লালবাগে আছে, এবং তার সময় 1 টাকায় 8 মণ চাল বিক্রি হতো। এরপর আসে আমাদের নবাবী শাসন। এরপর আসে কি? নবাবী শাসন। নবাবী শাসন বলতেই আমরা জানি যে ভাই বাংলার নবাব, প্রথম নবাব কে ছিল? প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান, 1717 থেকে 1727, এবং তিনি রাজধানী ঢাকা হতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। তিনি মালজামিনী নামক রাজস্ব ব্যবস্থা চালু করেন। এরপরে আলীবর্দী খাঁ, যিনি মারাঠাদের হাত থেকে বাংলার জনগণকে রক্ষা করেন, এবং বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা, তিনি 1756 সালে কলকাতা জয় করে নামকরণ করেন আলীনগর, এবং তিনি বাংলার শেষ স্বাধীন নবাব কিভাবে? তিনি পরবর্তীতে মোহাম্মদী বেগ মতান্তরে মীর মরণ নবাবকে হত্যা করে ব্রিটিশদের সাথে লিয়াজ্জু করে এবং ব্রিটিশদের কাছে তিনি পরাজিত হন, এবং এর মাধ্যমেই বাংলায় মুসলিম শাসনের অবসান ঘটে সিরাজউদ্দৌলা পতনের মাধ্যমে। এবং কোন যুদ্ধের মাধ্যমে? পলাশির যুদ্ধের মাধ্যমে। কোন যুদ্ধের মাধ্যমে? পলাশির যুদ্ধের মাধ্যমে। ওকে, তো এই পলাশির যুদ্ধ কোথায় সংঘটিত হয়েছিল, কখন হয়েছিল ভাই? 23 জুন 1717 সালে ভাগীরথী নদীর তীর, পশ্চিমবঙ্গ, ভারতে। এবং প্রধান সেনাপতি কে ছিলেন? ব্রিটিশদের পক্ষে রবার্ট ক্লাইভ এবং বাংলার পক্ষে মোহনলাল। বাংলার পক্ষে যুদ্ধ করছে একদম ফরাসি সেনাপতি যার নাম সিম্প্রে, এবং সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতার সেনা সদস্য কে কে? মীর জাফর, রায়দুল্লভ, খুদাইয়ার লতিফ খান। সিরাজউদ্দৌলার পক্ষে লড়ে যাওয়া সদস্য কে কে? মীর মদন, মোহনলাল, নবাব সিং হাজারি এবং বাহাদুর খান। ওকে, সো এই পর্যন্তই আমাদের মুসলিম শাসনের ব্যাপারে। মুঘল শাসন আমল নিয়ে আমরা আলাদাভাবে পড়বো, এবং দয়া করে দুটো গুলা বানা, দুটো গুলাইলে এই সমস্যা। ওকে, তো কিছু প্রশ্নের কি করি যে ভাই বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ভাই? মুর্শিদ কুলি খান। আর সিরাজউদ্দৌলা কি? শেষ স্বাধীন নবাব। ওকে, আর আমাদের বাংলায় কোন সুলতানের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয়? আমরা জানি আলাউদ্দিন হোসেন শাহ, তিনি হলো হোসেন শাহী বংশের ছিলেন। ওকে, তো আজকে যা যা পড়লাম একটু যদি রিভিউ করি যে ভাই আমাদের বাংলার মধ্যযুগ বলতে আমরা যা বুঝি তুর্কি শাসন, স্বাধীন সুলতানি শাসন, আফগান শাসন এবং বারোকি এবং মুঘল শাসন। এবং সবসময় মনে রাখবা যে ভাই তুমি কখনোই বাংলার সাথে উপমহাদেশ মিলাবা না। তুমি কখনোই বাংলার সাথে উপমহাদেশ কখনোই মেলাবে না। তুমি মিলাইলেই তোমার মাথা মতো আউল হয়ে যাবে। সো বাংলা এবং উপমহাদেশ আলাদাভাবে পড়তে হবে। আমরা যদি বাংলাটা বলি, বাংলায় ভাই মুসলিম শাসন প্রতিষ্ঠা করে কে? বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যিনি মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন আইবেকের অনুমতি নিয়ে বাংলায় আক্রমণ করে এবং লক্ষণ সেনকে পরাজিত করেন। তিনি বাংলার রাজধানী গৌড়ে স্থাপন করেন, এবং এইটা হলো বাংলায় তুর্কি শাসনের শুরু। এবং এই তুর্কি শাসন ছাড়াও বাংলায় আরেক মানে তুর্কি শাসনে খলজি শাসন দ্বারাও আমাদের মামলুক এবং দাস শাসক ছিল। এবং তারপরে আমাদের সুলতানা রাজিয়া, আমরা জানি যে ভাই তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা, যিনি কিন্তু বাংলার না, তিনি কিন্তু দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম নারী ছিলেন, মুসলিম নারী। এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলায় আগমন ব্যাপারে আমরা পড়লাম। এবারে ভাই স্বাধীন সুলতানি শাসন, আমরা জানি প্রথম স্বাধীন সুলতান হলো ফখরুদ্দিন মোবারক শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ। তারপর শামসুদ্দিন ইলিয়াস শাহ, যিনি পুরো বাংলা অধিগ্রহণ করে, এবং তার উপাধি হলো শাহী বাংলা। তার উপাধি কি? শাহী বাংলা। সো শাহী উপাদান অধিকার, শাহী বাংলা উপাধিকার শামসুদ্দিন ইলিয়াস শাহ।
এবং সিকান্দার শাহ কি করছিল, আদিনা মসজিদ প্রতিষ্ঠা করছে। গিয়াসউদ্দিন আজম শাহ তার আমলে ভাই শাহ মোহাম্মদ শকির ইউসুফ জুলেখা রচনা করছে এবং কৃত্তিবাস ওঝা রামায়ণ বাংলায় অনুবাদ করছে। জালালউদ্দিন মোহাম্মদ শাহ খলিফাতুল্লাহ উপাধি পাইছে। আলাউদ্দিন হোসেন শাহ ছিল স্বর্ণযুগের স্বর্ণযুগের এবং তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। ওনার টাইমে বৈষ্ণব আন্দোলন হয়েছিল এবং ওনার টাইমে সোনা মসজিদ গোমতীদ্বার এবং ওনার টাইমে মহাভারত রচনা হয়েছে। ওকে, এবারে নাসিরউদ্দিন নুসরাত শাহ যিনি বড় সোনা মসজিদ স্থাপন করছে এবং গিয়াসউদ্দিন মাহমুদ শাহ যিনি বাংলার ছিলেন শেষ স্বাধীন সুলতান। ওকে, এবারে ভাই বারো ভূঁইয়া। বারো ভূঁইয়ার ব্যাপারে আমরা বললাম, বারো ভূঁইয়ার নেতা ছিলেন ইসা খাঁ, যে ইসা খাঁ কখনো পরাজিত হয় নাই মুঘলদের কাছে, কিন্তু সম্রাট জাহাঙ্গীরের আমলে যখন মুসা খাঁ ছিলেন শাসক হিসেবে, তখন সুবেদার ইসলাম খাঁর কাছে ১৬১০ সালে হেরে যায় কে, মুসা খান, এবং বারো ভূঁইয়াদের পতন হয়। সো এই জায়গায় ইসলাম খাঁর পরেও আরো কয়েকজন ছিলেন, শাহজাদা সুজা, দেন মীর জুমলা শায়েস্তা খান, এরা সুবেদারি শাসক ছিলেন। পরবর্তীতে নবাবী শাসন আসে, প্রথম স্বাধীন নবাব ছিল মুর্শিদ কুলি খান, শেষ সিরাজউদ্দৌলা, এবং এইটার শাসনে অবসান করে পলাশির যুদ্ধের মাধ্যমে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি আজকের পড়াটা। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।